الله أكبر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি কিছু কথা বলার জন্য আজ এখানে এসেছি। আমরা অনেক কথা বলতে চাই, কারণ হচ্ছে মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। একটু চিন্তা করে দেখেন আমরা কোন দেশে আছি। এখানে প্রত্যেকটা মানুষ অসুখী, তারা সুখী হওয়ার চেষ্টা করে। এখন সুখী হওয়ার জন্য সে কি করে? সে অর্থনৈতিক সুখটাকে সে প্রাধান্য হিসেবে বিবেচনা করে। অর্থাৎ তার একটাই কথা হচ্ছে যে জায়গা জমি টাকা পয়সা থাকলে জীবনে সুখ হওয়া যায়। এই কথা তো সত্য, কিন্তু ছোট্ট একটা দেশে, এত ছোট দেশ কিন্তু জনসংখ্যা বিশাল বড়। এখন কথা হচ্ছে আমাদের এই দেশের অবস্থা এরকম কেন? আমরা কেন উন্নত বিশ্বের মতন এগিয়ে যেতে চাচ্ছি না? উন্নত বিশ্ব বলতে কী বুঝি? উন্নত বিশ্ব বলতে বোঝাচ্ছি আমরা সিঙ্গাপুর, থাইল্যান্ড, এগুলো উন্নত বিশ্ব? নাকি উন্নত বিশ্ব বড় উচিত আমাদের মক্কা মদিনা থেকে? আমাদের বিগত শাসন ব্যবস্থায় শুধু উন্নয়ন বড় হতো। এখন এই উন্নয়ন বলতে খালি এগুলো বোঝানো হচ্ছে, বিল্ডিং, রাস্তাঘাট, পার্ক, এটা সেটা। এটা সে উন্নয়ন না। যে দেশ যে জাতি শিক্ষা উন্নত না হয়, ওই দেশকে যতই আপনি উন্নত হবে না। অর্থাৎ বিষয়টা এরকম, একজন লোক যদি ফুল প্যান্টের উপর লাল জাঙ্গিয়া পরে যেমন সুপারম্যান হয় না, ঠিক তেমনি আমাদের এই অবস্থা। অর্থাৎ এদেশের জনগণ এতটাই শিক্ষিত, এতটাই বুদ্ধিজীবী যে ও উন্নয়নে নৌবত নিয়ে এদেশে আসছে। ডানে তাকান বামে তাকান, প্রত্যেকটা মানুষ বুদ্ধিজীবী। কারণ স্বাভাবিক, বুদ্ধিজীবী না হলে দেশে কেউ জন্মগ্রহণ করে না। সে মায়ের পেট থেকে বুদ্ধিজীবী, সে অনেক কিছু বুঝে। তার কোনো একাডেমিক জ্ঞান দরকার নাই, সে তার কোনো লেখাপড়া দরকার নাই। তার শুধু কথা হচ্ছে আমি সব বুঝি। বুঝে কীভাবে? আরও সহজ, এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। সে এখন মোবাইল টিপে, ইন্টারনেট টিপে সে সব কিছু হয়ে যাচ্ছে। অর্থাৎ এক একটা মানুষের বোঝার ক্ষমতা এক এক রকম। তো এই জন্য আমি বলি, এদেশে যদি 22 কোটি মানুষ থেকে থাকে, তা 22 মানুষের মাথায় চিন্তা ভাবনা হবে 22 কোটি টপিকের মতো। অর্থাৎ কেউ কালচার কম নয়। এখন যে কথা বলার জন্য এখানে আসছি, এই যে আমাদের সমাজে একটা অস্থিরতা বিরাজ করতেছে। এখানে প্রত্যেকটা মানুষ খালি ধনী হতে চায়, প্রত্যেকটা মানুষ খালি কোটিপতি হতে চায়, প্রত্যেকটা মানুষ মনে করে যে সে দুনিয়ার সুখদারি নিয়ে সে অনেক দিন বাঁচবে। কিন্তু এখানে দেশে জন্মগ্রহণ করা খুবই সহজ, ঠিক তেমনি মৃত্যুবরণ করা খুবই সহজ। জন্ম হলে মৃত্যু হবে, এদেশে অধিকাংশ মানুষ এটা বিন্দুমতো বিশ্বাস করে না। সে বিশ্বাস করবে কেন? সে মনে করে সে আনলিমিটেড, সে কী চায়? সুখ চায়, আনলিমিটেড সুখ। সে শয়নের সুখ চায়, সে স্বপনের সুখ চায়, সে ওয়াশরুমের সুখ চায়, সে টয়লেটের সুখ চায়। তার কাছে সুখটা হচ্ছে আসল সুখটা যে কোথায় সে নিজে জানে না। যা সুখের অভাব, সে সুখের পিছনে দৌড়ায়। আজ পর্যন্ত আপনারা দেখাতে পারবেন কোনো মানুষ যে সুখী হয়ে বলছে আমি সুখী? না, পারবেন না। কারণ এদেশে কোনো স্বর্ণের খনি নাই, এদেশে কোনো তেলের খনি নাই, এদেশে কোনো হীরার খনি নাই। এমন একটা বিশ্বে একটা মানচিত্রে যেখানে 1,47,000 বা 57,000 বর্গ কিলোমিটার একটা আয়তনে এদেশে তেমন প্রাকৃতিক সম্পদ নাই। আপনি উন্নত বিশ্বে দেখেন ছোট ছোট দেশ যেমন কাতার, ঢাকা চেয়ে ছোট,
আল্লাহর রহমতে তাদের কত বিশাল একটা তেলের খনি গ্যাসের খনি দিয়ে রাখছে। তা আমাদের দেশে নাই কেন? খুবই সিম্পল। আমাদের দেশে না থাকার কারণ হচ্ছে আমাদের দেশে পূর্বপুরুষ যারা ছিলেন তারা দরাদরি করছে, নিজের ভাই বোনদের হক নষ্ট করছে, আরেকজনের সম্পদ আত্মসাৎ করছে। মহান আল্লাহ তো জানেন যে তুমি সম্পদ আত্মসাৎ করছো, ঠিক আছে, কিন্তু আমি তোমার সেই সম্পদের বরকত আমি কমাই দিব। এই সম্পদের বরকত কমা দেওয়ার কারণে এদেশে কিন্তু ভালো ফসল হয় না। নদী আছে, মাছ নাই, গাছ আছে, ফল নাই, ক্ষেত আছে, ফসল নাই। এটা মনে রাখতে হবে, মানেন বা না মানেন। আপনি কিন্তু চোখ দিয়ে দেখতেছেন, সবাই বুঝতেছেন, আপনি তাদের দলে আছেন, আমি কি নাই? অবশ্যই আছি। আমি যদি যদি ইয়া করতাম, দুনিয়াদারি করতাম, আমি কি এই কথা বলতে পারতাম না? আমিও দুনিয়াদারি করি, আপনারা করেন, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের দুনিয়াদারি করতে হবে কি কিসে অনুযায়ী বলেন এটা? আমাদের দুনিয়াদারি করতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী। এখন আমাদের সামর্থ্য অনুযায়ী যদি জীবনকাল চলে যায় তাহলে তো হবে না, হবে জাস্ট দুনিয়াদারি করতে হবে সবাইকে। কিন্তু আমরা রাতারাতি কি দেখছি, এই দেশে ছোট একটা ঢাকা সিটি এলাকা কোটি কোটি মানুষ এখানে বসবাস করে, মানুষজন চলাফেরা করতে পারে না। বিশ্বের দরবারে এই দেশটাকে নেগেটিভভাবে হাইলাইট করা হচ্ছে। পরিবেশ দূষণ, বায়ু দূষণ, তারপর শব্দ দূষণ, তারপর অবশ্য ঢাকা দিকে আমরা বেঁচে আছি কোনো মতে। এখন ঢাকাটাকে আমরা দর্শন করতে করতে এই ঢাকাটাকে নাকি একদম তিলোত্তমা ছিল। আমি জীবনে দেখি না, যতটুকু বয়স হয়েছে আমি কখনো বলবো না ঢাকা তিলোত্তমা ছিল। আমরা বাঙালি জাতি যারা বলি বা বাংলাদেশে বলি, আমরা সবসময় একটা কাজকে দর্শন করতে 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 ওটাকে নষ্ট করে ফেলি। আমরা কেউ বলতে পারবো না যে আমরা সবাই সুখী। আমরা সুখের পিছনে সবাই দৌড়াচ্ছি, যা যেটা আছে সে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, তার এটা চায় সেটা চায়। আরে ভাই, একজন যদি সবই খায় ফেলায় বাকি 9 জন মানুষ খাবে কীভাবে? এটাকে বুঝতে হবে না এটা? আমরা সবাইকে খাইতেছি, কী খাচ্ছি না খাচ্ছি চাই না, আমাকে খাইতে হবে, আমাকে ফ্ল্যাট খাইতে হবে, আমাকে গাড়ি খেতে হবে, আমাকে ওরে খাইতে হবে, তারে খাইতে হবে। এদেশে দেখেন কত সমস্যা। একটা সমস্যা সমাধানের জন্য কোনো কিছু আছে? কেউ নাই। কারণটা কি? জনগণের সাথে ঐক্যবদ্ধ নয়। জনগণ ঐক্য থাকবে কীভাবে? নিজের ফ্যামিলির সাথে ঐক্যবদ্ধ নয়। নিজের ফ্যামিলির সাথে ঐক্য থাকবে কীভাবে? নিজের গোষ্ঠী বংশের সাথে ঐক্য নাই। এই যে একটা হিংসা, বাঙালির ভিতরে অন্তরে বিষ আছে একটা। সে কখনো নিজের উন্নয়ন তো দূরের কথা, অপরের উন্নয়ন সহ্য করতে পারে না। সে মুখে মধু অন্তরে বিষ, সে বুকে জড়ায় তো পিঠে ছুরি মারে। এই হচ্ছে বাঙালি। এখন আপনি বলতে পারেন আমি কেন নিজ জাতি সম্পর্কে কেন এসব কথা বলতেছি? তাই আমি বলবো না এই দেশের জাতিকে এটা শোধরানো উচিত না, কিন্তু সে শুধরাবে না। সে অতীতে যেমন ছিল বর্তমানে আছে, সামনে থাকবে। সে সবসময় ভণ্ডামি করছে, অর্থাৎ অন্যান্য জাতির ভণ্ডামি যেখানে শেষ, বাঙালি ভণ্ডামি সেখানে শুরু। আমি কথাটা বলতে অন্যদিকে নিয়ে যাচ্ছি। এই যে আমরা যে দেশে আছি দেখেন, আমরা কিন্তু প্রায় বলি যে আমরা সবাই কি করতে চাই, একটা সুন্দর জীবন রাষ্ট্র চাই। আচ্ছা আপনি আমাকে বলেন, এই যে পড়াশোনা করতেছে, বেকার সংখ্যা বাড়তেছে না কমতেছে? আপনারা বলেন বাড়তেছে। তা পড়াশোনার উদ্দেশ্য কি? চাকরি করা নাকি পড়াশোনার উদ্দেশ্য নিজের জ্ঞান অর্জন করা? আমাদের দেশে পড়াশোনাটা কি হয়ে গেছে? আমাদের পড়াশোনাটা হয়ে গেছে যে তুমি একটা চাকরি করতে হবে। আচ্ছা এখন ধরলাম চাকরি করবে, রাষ্ট্রীয় চাকরি চাই, ঠিক আছে। এখন রাষ্ট্রীয় চাকরির পদের সংখ্যা কয়টি? সর্বোচ্চ 1 লাখ 2 লাখ 10 লক্ষ হইতে পারে সব মিলিয়া। আচ্ছা ঠিক আছে, ধরলাম প্রতি বছর 1 লক্ষ চাকরি হবে, কিন্তু মানুষ বের হচ্ছে কয় লক্ষ? 20 লক্ষ উপরে। তার কোথায় যাবে? এখন সরকারি চাকরি সব কি যোগ্যতা হয়? কখনো যোগ্যতা হয় না। মামা অবশ্যই প্রয়োজন হচ্ছে, মোটা মোটা খাম আছে, ওগুলি বুংচুং, ওসব কথা বাদ দেয়, ওসব কথা শুনে আমার লাভ নেই, সম্পূর্ণ ভোগাস। এখন কথা হচ্ছে তার পড়াশোনার উদ্দেশ্যটা কি? পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করে আত্মনির্ভরশীল হওয়া। আমরা যখন লেখাপড়ার যখন নামি, আমাদের মাথায় এটা চিন্তা করতে হবে এখানে কিন্তু আমরা একা না, আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে জড়িত আছে। পড়াশোনা করতে গেলে চিন্তা করতে হবে, টাকা যাবে, বয়স যাবে, সময় যাবে, কিন্তু আমরা কোনো অতীত থেকে শিক্ষা নিই না। আমরা শুধু মনে করি পড়াশোনা করতে থাকবো, সামনে এগিয়ে যাব। এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে একটা মানুষের সময়টা কিন্তু চলে যায় পড়াশোনার পিছনে। 12 থেকে 14 ঘন্টা পড়তে হয় সায়েন্স স্টুডেন্টদেরকে। কমার্স আর্টস ওটা বাদ দিলাম, ওটা আমরা জানি না ওটা কীভাবে না করে। তো একটা মানুষের পড়তে থাকবে। এই যে দেখেন বিগত শাসন ব্যবস্থায় একটা কী ছিল, তার একটা অক্টোপাস নিয়ম জারি করছিল যে স্টুডেন্টরা সারাদিন পড়বে, সারাদিন পড়তে বুড়ো হয়ে যাবে, সে চিন্তা করা পাবে না। তারপর লেখাপড়া শেষ করে বের হবে, তারপর চাকরির পিছনে দৌড়াতে বুড়ো হয়ে যাবে, 30 বছর পার হয়ে যাবে, তারপর বিয়ে লেগে দৌড়াতে কবরে চলে যাবে। আরে ভাই, এই পড়াশোনা নাকি কবরে যাবেন নাকি? এত পড়াশোনা দরকার আছে? আপনার বাসায় সেলফ স্টাডি করেন, আপনি বই কিনা পড়েন, আপনি গবেষণা করেন। আমাদের ভাই স্কুল করে বিষয় দরকার নেই তো। এদেশে এত স্কুল, আমার জানা মতে প্রায় 12,000 মাধ্যমিক স্কুল আছে এদেশে, আরও বেশি আছে। সরকারি স্কুলের সঙ্গে 2,500-এর উপর, প্রাইমারি স্কুলের সঙ্গে আছে 1 লাখের উপর। এত মাদ্রাসা, এত কলেজ, এটা কিসে লাভ হচ্ছে? বিশ্বের দরবারে আমরা কি তৈরি করতে পারতেছি? কিছু তৈরি করতে পারতেছি? কিছু তো তৈরি করতে পারতেছি না। আমরা খালি হচ্ছে ভোক্তা, আমরা উদ্যোক্তা হইতে পারতেছি না, আমরা কোনো ক্রিয়েটিভ সৃষ্টি করতে পারতেছি না। এই যে এতগুলো সমস্যা, আপনি কীভাবে সমাধান করবেন? এটা সমাধান একমাত্র হচ্ছে আপনার ব্রেন ওয়াশ। আপনার ব্রেনটাকে আগে আপনি ওয়াশ করেন। আপনি কী শিক্ষা নিয়ে আসছেন?
কথায় কথায় কোনো কথা নাই, অমুকে অমুক চাকরি করে, অমুকে অমুক সেটা করছে। আরে ভাই এগুলো বাদ দেন ভাই, এইসবে কোনো ভ্যালু নেই। আপনি কি তৈরি করতে পারেন, আপনার কী কী সামর্থ্য আছে, আপনি সেই জায়গায় এগিয়ে যান। আরেকজনদের তাকান কেন ভাই? ওইটি আমার শুনে লাভ আছে? ওই দারোয়ানের চাকরি, ওই চতুর্থ শ্রেণীর কর্মচারী ভাই, একটা মাস্টার্স পাস করা স্টুডেন্ট লেখাপড়া করছে, ও যদি একজন যদি এটা কি বলা হয় অফিসে পিয়ন হয়, এটা কোনো ভ্যালু আছে? সে কি এটার জন্য কি লেখাপড়া করছে? আমরা আবার এটাকে নিয়ে আসি, অন্যদিকে নিয়ে আসি যে সরকারি চাকরি থাকে, ভালো পাত্রী পাওয়া যায়। আরে ভাই এসব পাত্রী তো ভাই সবসময় পাওয়া যায়, এটা স্বাভাবিক। আপনার সরকারি চাকরি লাগবে না, আপনার যদি জমি থাকে আপনি জমিটা খালি দেখাবেন, পাত্রী মাইশা বসে। এগুলো নির্মম সত্য বাংলাদেশে। এখানে অনেক মানুষ সমস্যা আছে, যার কিছু নাই তার কিছু নাই, সবাই খালি যার পিস আছে তার পিছে দৌড়াচ্ছে। এভাবে তো চলে না। এই দেখেন বিয়ে কিন্তু হচ্ছে না। আপনি কটা বিয়ে খেয়েছে? আমি কোথাও বিয়ে খেতে পারিনি 2015 সাল বা 14 সাল থেকে, আছে 24 সাল। দেশে জনসংখ্যা কমছে না বাড়ছে? আল্লাহ কি বুঝে না? তোরা বিয়ে নিয়ে যত রাজনীতি করবি, যত তোরা কঠিন কঠিন নিয়ম করবি, আমি আল্লাহ তখন জনসংখ্যা বাড়া দিয়েছি। আচ্ছা জনসংখ্যা কয় কোটি আপনি বলেন তো? 22 কোটি, কেউ 24 কোটি। অবশ্যই আপনি বিয়েটা সহজ করে দেন, এখানে বিয়ের জন্য মেয়ে পাবেন না, কিন্তু ডেটিং করা যাবে, অনেক মেয়ে পাবেন, অনলাইনে পাবেন, অফলাইনে পাবেন। আপনি আমাদের ঢাকা শহরে আসে দেখেন, রাত দেখেন রাতে রানীরা কীভাবে ঘোরাফেরা করতেছে। অর্থাৎ আজকে মেয়েরাও কিন্তু নষ্ট হয়ে গেছে, টোটালি নষ্ট হয়ে গেছে। আপনি স্বীকার করেন বা না করেন, আমাদের আত্মীয় ভিতরে আমার আছে, সারা জীবন লেখাপড়া করছে, বিয়ের সময় বিয়ে কথা বুঝছি, সে বিয়ে করেন, সে নারী যখন অগ্রদূত ছিল, সে স্বপ্ন দেখতো, আজকে সে কান্নাকাটি করে, আমরা সব বুঝি। এখন বিষয়টা হচ্ছে এটা না, আমাদের পরিচিত কথা বললাম, আর রাষ্ট্র কি তার দায়িত্ব কি নিবে? একটা ছেলে মানুষ যুদ্ধে চলে যায়, সারাদিন রাত ইনকাম করে, তার শরীরটা মানে ভেঙে পড়ে, কারণ পুরুষ মানুষের বাচ্চা সংখ্যা খুবই কম, বিভিন্ন কারণে সে বাইরে যাতায়াত করে, দুর্ঘটনা হতে পারে, যুদ্ধ হতে পারে, যে কারণ হতে পারে, একটা নারীকে নিরাপদ রাখতে পারে। কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা রয়ে গেছে, এখানে বুঝি না নারীরা কেন পুরুষের কাজে আসবে, এটা কি আদৌ কি দরকার? তাই যদি হয় তাহলে সব নারীদেরকে আপনি সেনাবাহিনীতে নিয়ে যান, আমরা পুরুষরা ঘরে বসে কাজ করবো, আমাদের কোনো সমস্যা নেই। আমরা পুরুষরা দাঁড়াতে দাঁড়াতে বয়স 30-35 হয়ে যায়, 40ও হয়ে যায়। এই যে একটা সমাজ একটা একটা রেগুলেশন বেঁধে দিছে যে ছেলেকে দাঁড়াতে হবে, এটা কি ঠিক? সে বাঁচবে কয়দিন? আমার কথা হচ্ছে এটা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে হবে। কেন ভেঙে ফেলতে হবে? আমি এখন তাই ধরে দেবো, আপনি শিক্ষা 1 থেকে 10 10টা বছর পড়তে হবে। আমার কোশ্চেন, আপনি 10 পাস করছেন ধরে নিলাম, আপনি স্কুলে কী শিখছেন? আপনাকে কী শেখানো হয়েছে? আমার কোশ্চেন নাম্বার 1, আপনি কী শিখছেন? যে আপনি অনেক কিছু আপনি লেখাপড়া সন্তুষ্ট হয়েছেন, ওই রেজাল্ট ওটা পাস করছেন ভাগ্যক্রমে, আপনিও লেখছেন, সেও লেখছে, আপনার খাতাটা ভালো জায়গায় ছিল, ওর খাতা আরেক জায়গায় ছিল, আপনি তিলে তাল পেয়ে গেছেন, এটা তো ভাগ্যের বিষয় ভাই। একটা টিচার তো জানে না একটা ছাত্র সে কতটা মেধাবী, ওই টিচার কি জানে ওই ছাত্রের জীবন ইতিহাস? খাতা দেখছে, অ্যান্সার পেয়েছে, নাম্বার দিয়ে দিচ্ছে, কেউ বেশি পেয়েছে কেউ কম পেয়েছে। ভাই এটা তো একটা যোগ্যতা হতে পারে না, এটা সম্পূর্ণ ভাগ্যের বিষয়। ভারত ছাত্র খারাপ করে, খারাপ ছাত্র ভালো করে বসে, তারপর কলেজ পরীক্ষা হয়, ঠিক আছে মানলাম, ভালো কলেজ আছে মন্দ কলেজ আছে, তো ভালো কলেজে চান্স পাওয়ার সংখ্যা তো কম কেন? তাই সব সব কলেজ কি ভালো? এইখানেও রাজনীতি আছে, একটু চিন্তা ভাবনা করেন, বুদ্ধিজীবী আমরা, চিন্তা করে অ্যান্সার পেয়ে যাবেন। তো কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, বিশেষত্ব আছে, তুমি যদি ভালো রেজাল্ট থাকে, এখন এখানে সমস্যা, সবার তো এ প্লাস থাকে না, 9 10 এ প্লাস, মেট্রিক এ প্লাস থাকে না, ইন্টার এ প্লাস থাকে না, তা সে সেটা করবেটা কি? সে আপ্রাণ চেষ্টা করে, তাকে মগজ ঢুকানো হয়েছে, তুমি লেখা, এটা সত্য, লেখাপড়া করতে সময় যায়, বয়সে স্বাভাবিক, এই যে একটা কষ্টের সাধন আমাদের দেশে, কিন্তু সার্টিফিকেটটা যখন সে বের করে, যে সে যখন চেষ্টা করে, সে তখন কিছু সফল যদি না হয়, এদেশে উচ্চশিক্ষার স্থিতির সঙ্গে কতটি আছে? এমনি ভাই তুই গরিব, তুই কাম করে রাখা, তুই ছোটোবেলায় কাজ শিখ, ওষুধের কাজ শিখ, তুই গাড়ির কাজ শিখ, তুই 10 বছর প্রাইমারি পাস করতে 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 তো তুই এবারে বেকার হয়ে গেলি। তুই যদি এখন থেকে কাজ করস, তুই 10 বছর পর তুই ওস্তাদ হয়ে যাবি, তুই লাখ লাখ টাকা মারবি, তুই আবার অনার্স মাস্টার্স করতে যাস, তুই আবার পত্রপত্রিকা হায়াটস, অমুকের ছেলে অদম্য অদম্য সিংহ, অদম্য মেধাবী। ভাই এসব শুনে আমার লাভ নাই, এসব মুখস্থ বিদ্যা অদম্য সিংহ হয় না, তোকে এমন কিছু তৈরি করতে হবে যেটা মানুষ তোকে স্মরণ করতে হবে। এসব মুখস্থ বিদ্যা বেটা সবই সব জায়গায় যাওয়া যায় রে ভাই, নতুন কিছু তৈরি করতে হবে। এখন তোর চিন্তা ভাবনা হচ্ছে এইটাই যে আমার টার্গেট হচ্ছে একটা সরকারি চাকরি, এইটা তো ব্রেন, এই যে আমাদের সময় এই সমস্যা এইটাই, একটা সরকারি চাকরি হইলো। এখন এটা পিওনে হোক, দাঁড়ানোর হোক, ঠিক আছে, সরকারি ক্যাডার নন যেটা এটা হইলো, সরকারি চাকরি পাওয়া মানে 7.5 গুণ মাপ। তো সবচেয়ে ধন্যবাদ ওই মৃত্যুকে, মৃত্যু আছে বলেই মানুষের ভণ্ডামি থামে, যদি না থাকতো তো বাঙালির ভণ্ডামি শেষ হতো না। এই যে একটা ছেলে যখন লেখাপড়া শেষ করে যখন স্টাবলিশ হয়, সে তখন বিয়ের বাজারে নামে নেমে দেখে সে পুরা একদম মানে কী বলবো, মনে হচ্ছে একটা মনে হয় শিক্ষার্থী, সে শিখছে সমাজে, তোমার কি আছে, তোমার বাবার কি আছে, তোমার জায়গা জমি আছে, তোমার ব্যাংক ব্যালেন্স আছে, তোমার ফ্ল্যাট আছে, তোমার এটা সেটা আছে। আরে বাবা, একটা ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, সে যদি মধ্যবিত্ত লেভেল হয়, তার থাকবে কী হবে? তা তো হবে। আমরা কি এত জিজ্ঞাসা করি
মেয়ে পক্ষ কী আছে না আছে, এখানে দোষটা কিন্তু ছেলেদেরকে, তাদেরকে বুঝতে হবে চকচক করলে স্বর্ণ হয় না, মাইয়া ফর্সা হলে কিন্তু ভালো হয় না, ওই রক্তের অভাব হলে শরীরটা এমনি সাদা হয়ে যায়। অতএব একটা জ্ঞানের কথা বললাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জন্য আমাদের সমাজ দেয়, আমাদেরকে ছোটো এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়, একটা ছেলেকে তোমাকে দাঁড়াতে হবে, স্টাবলিশ হতে হবে, একটা মেয়ে কারণ সুন্দর হইতে হবে। আরে ভাই, এটা কি জীবন চলে নাকি? আমার কথা হচ্ছে কি, আমি বুঝতে পারছি এভাবে হয় না, আমাদেরকে এটা বুঝতে হবে, যা সত্য যা সুন্দর তাই করতে হবে। এখন দুনিয়াদারি করতে করতে মানুষ এমন হয়ে গেছে যে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে যে সরকারি চাকরি আর মায়ের হচ্ছে কোটিপতি পড়া, এই যে একটা চিন্তা ভাবনা, তা মধ্যবিত্ত সন্তানরা কোথায় যাবে, তারপর নিম্নবিত্ত সন্তানরা কোথায় যাবে? তারা নিম্নবিত্ত মধ্য হতে পারে, কারণ তার বাপদাদারা কিন্তু অসৎ ছিল না। যারা আছে ধনী তারা 100% তারা অসৎ ছিল বাপদাদারা, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না খাও ধরা, তারা চোর বাটপা জনগণ সবার নষ্ট করে লুণ্ঠন করে আসছে, তারা সমাজে অভিজাত এলাকা নাম দিয়ে বসে হয়েছে। আরে ভাই, সব অভিজাত কোন এলাকা হলে রে ভাই? এই এটা কি বড় হয়, এটাকে বাড়ি ধারা বড় হয় অভিজাত এলাকা, গুলশানকে বড় অভিজাত এলাকা, এটা বসুন্ধরা অভিজাত এলাকা। আমার কথা বল ফাল ধরবেন না ভাই। ছোটবেলা বসুন্ধরা গেছিলাম, গিয়ে দেখি তো বন্যার আগে 98 সালে বৃষ্টি হচ্ছে, 96 সালে একদম মানে হাঁটু পানি, গরু চাষ লাল চাষ। এখন বললেন আমার ফালতু আরে ভাই, তুই এত কথা কস, তুই কোন এলাকায় থাকস? আরে ভাই, আমার ঢাকা মতিঝিলে থাকে, দেশের মূল্য তো বিশ্বের সবচেয়ে $20 বিলিয়ন। এটা তো মাইক্রোসফট বিল গেছে কিনতে পারতো 2006 সালে 7 সালে। আর আমরা সব বুঝি, কারণ আমাদেরকে বুঝতে হবে এইসব জিডিপি আমার দরকার নাই। আমাদের কি দরকার? আমাদের কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। কেউ মানেন না মানেন নাই, এটা বন্যাপ্রবণ দেশ, এখানে কিন্তু বন্যা হয়, ভূমিকম্প হয়, সব কিছু হয়। আজকে যারা আবেগে বসে, যারা এক সময় কিছুদিন আগেও গাছতলায় নদীর কিনারে যারা প্রাকৃতিক কাজ সারছিলেন, আজকাল টাকার গরমে নিজে হয়তো হাই কমোড ইউজ করতে পারেন, এটা সুখ না রে ভাই। লেখাপড়া করেন, জ্ঞান চর্চা করেন, মেধাটাকে আরও শানিত করেন, বেশি বেশি বই পড়েন, ইমান পোক্ত করেন, গবেষণা করেন, এটাই হবে ভাই। ওই লেখাপড়া না করে বুদ্ধিজীবী ঠিক না। বুদ্ধিজীবী হতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো ফিল আপ করতে হবে। আমি কারোর সমালোচনা করি নাই, আমি কথা বলছি বাধ্য হই। আমাদের সমাজে কোনো শৃঙ্খলা নাই, কোনো নিয়ম কানুন নাই, যে যেমন পাতা চলতেছে এও হয় না ভাই। আপনার জন্য যা নিয়ম এটা আমার জন্য অনিয়ম, আপনার জন্য যা সত্য এটা আমার জন্য মিথ্যা, আপনার জন্য যা ভালো এটা আমার জন্য মন্দ। কারণটা কি? আপনি আপনার দৃষ্টিকোণ থেকে সবাইকে বিচার করতেছেন। এই ক্ষেত্রে একটা গল্প বলতে চাচ্ছি। একদিন এক পুকুরে রাত্রেবেলা ফজরের নামাজের আগে এক ইমাম সাহেব গেছেন অজু করতে, অপর পারে গেছেন এক চোর চুরি করে পরিষ্কার হতে। এখন দুজনে মুখোমুখি হলো। তো ইমাম সাহেব দেখেন চোরটাকে, মনে করলো আহা আল্লাহর বান্দা নামাজ পড়তে আসছে, কত ভালো, এটা ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন। আর চোরটা চিন্তা করলেন, আহা বেটা আমতন তুই চুরি করে আসছে পরিষ্কার হইতে। এই যে দেখে মানুষের দৃষ্টিভঙ্গিটা, এইটাই আমি বলতে চাই। তখন এই ছোট্ট একটা দেশে এত শিক্ষা বৈষম্য, এত শিক্ষা প্রকারভেদ, মানে মাথা নষ্ট হয়ে যায় যে এই শিক্ষা সেই শিক্ষা, এই ভাষণ সেই ভাষণ, এই মাধ্যম সেই মাধ্যম। ভাই এত আমার দরকার নয় ভাই, জীবনটা কিন্তু খুবই ছোট, এই আসছি এই নেই, কোনো গ্যারান্টি নেই। রাষ্ট্র আপনার গ্যারান্টি দিতে পারবে না, রাষ্ট্র আপনার কোনো নিরাপত্তা দিতে পারবে না। আপনার যে কোনো সময়, আমি যে সময় মারা যেতে পারি, আপনার বলতে আমি বললাম যে কোনো সময় হার্ট অ্যাটাকে মারা যেতে পারি, ব্রেন টিউমার মারা যেতে, যে কোনো সময়, অ্যাট এনি টাইম। এই চরম সত্য, এই সত্যটা মাথায় নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। এখানে কোনো ভণ্ডামি দরকার নাই রে ভাই। এই শেষমেশ আমাদের 3.5 হাত মাটির নিচে যেতে হবে, এই তিন হাত মাটির নিচে আমাকে থাকতে হবে। কিসে বাড়িঘর কিসে এইসব বললে হবে? হ্যাঁ হবে, কিন্তু আমাকে বুঝতে হবে, আমাকে এমনভাবে জীবনযাপন করতে হবে যেটা আরেকজন বান্দার জন্য কষ্ট না হয়। এই যে আমি বললাম, ডেবর ওপর আইসা কথা নাই বার্তা নাই, গরিব লোক ছোট রেখে বাচ্চা ঠিকমতো খাইতে পারতো না, বিল্ডিং বানাই দেওয়া বসে দিচ্ছে, কোটি টাকা দিয়েছে, আজকে গাড়ি দিয়ে তার দাবলায় বেড়াতেছে, তার বাজারে যেসব কিনে ফেলতেছে, মা মাইয়া সবার কিনে ফেলতেছে, বিছনা নিয়ে এসে যেতেছে। আর যারা মধ্যবিত্ত সন্তান আরেম মানুষ হুজুর কত কষ্টে আছে, কত ভালো ভালো মানুষ ছেলে মেয়ে দুজনের কষ্ট আছে। কারণটা কি? এদেশের টাকা সয়লাভ হয়ে গেছে, যার টাকা আছে সব সেদিকে চলে যাচ্ছে, যার টাকা নেই তার কিছু নাই। কিন্তু মনে রাখবে বিয়ে কিন্তু হচ্ছে না, জনসংখ্যা বাড়তেছে, এটা আল্লাহর কিন্তু একটা আলামত, কিয়ামতের আলামত মনে রাখতে হবে। কিন্তু তোরা তো ঠিকই বাতি জ্বলতেছে। আমার কথা যারা বুঝতে পারছেন বুঝেন, আর যারা বুঝতে পারে না বোঝার দরকার নাই। আমি আপনাদের জ্ঞান দিতে আসি নাই, উপদেশ দিতে আসি না। আমি যে সমস্যার কথা তুলে ধরলাম, এই সমস্যা কেউ আপনাকে বলবেও না, সবাই আপনাকে উপদেশ দিবে। কারণটা কি? ও নিজে হচ্ছে বুদ্ধিজীবী, আমি ভাই বুদ্ধিজীবী না, আমি নর্মাল স্টুডেন্ট। আমি দেখা যাচ্ছে অন্ধ হয়ে গেছি, আমি প্রতিদিন ওটাকে ভণ্ডামি দেখি। একবার সকালে এক ভণ্ডামি দেখি, দুপুরে এক ভণ্ডামি, বিকেলে একটা ভণ্ডামি, মানে ভণ্ডামি শেষ নাই। এক ভণ্ডামি যাওয়া পর আরও ভণ্ডামি শুরু হয়। এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, এই ভণ্ডামি দূর করতে হবে। সমাজে সবার কথা চিন্তা ভাবনা করতে, নিজের স্বার্থ না, নিজে খেলে কিন্তু হবে না। আর 10 জনের চিন্তা করতে হবে যে আমি যে কাজটা করতে যাচ্ছি এটা অপোজিট কি হইতে পারে। আমি শুধু খাইলে ঘুমাইলে হবে? আর বান্দা আছে না দেশে, আর মানুষ কি নেই? অবশ্যই আছে। আর সবাই সুগার ডেডি পিছিয়ে দৌড়াচ্ছে, সবাই সুন্দরী পিছিয়ে। আরে ভাই একটু থাম, নামাজ রোজা কর, ঠিক আছে। এই দেশে মানুষকে বুঝাতে হবে তো যে জীবন অর্থটা কি।
মেয়েদের বিয়ে দেওয়া হয় না ঠিক সময়, মেয়েদের বয়স 35 হয়েছে, এটি সেটা আপনার বিষয়, আপনার মেয়ে আপনি পারবেন, আমাদের আপত্তি নাই। কিন্তু আমাদের ছেলেরা আছি, আমরা অনেক সময় অনেক কষ্টে আছি, আমাদেরকে চাপানো হয় যে ছেলেরা হচ্ছে ওই যান না, এটা সেটা করতে হবে, একটা মেয়েকে তার বড় হয় না। কিন্তু ঘটনা হচ্ছে প্রত্যেকজন হাতে মোবাইল ডিভাইস চলে গেছে, যে যেমন পাতাচ্ছে সেই হিসাবে টেম্পো চালাচ্ছে। আপনি কাকে আপনি শিক্ষা দিবেন? আপনি দেখতেছেন এটা অন্যায়, আপনি বলতে পারবেন না, কারণ তার সেটা অন্যায় না। কারণ তার কথা হচ্ছে আমি ধরে মুড়া খাম, আমার উপরতে হবে। এই যে আমাদের সামাজিক বৈষম্যটা, এটাকে দূর করতে হবে। এটার জন্য কী দরকার বলেন? এটার জন্য দরকার কি সামাজিক আন্দোলন, সবাইকে সৎপথ থাকতে হবে। এখন সৎপথে যদি না থাকেন সবাই, তাহলে হবে না। আমি গণতন্ত্রের কথা বলবে তো গণতন্ত্র ভেরি সিম্পল। আপনি বলতে পারেন ভাই চতুর্পাশে খারাপ আম আছে, মাঝখানে ভালো আম দিলাম, এই ভালো আমটা পচে যাবে কারণ খারাপ আমের সংখ্যা বেশি। তাই যদি হয় এবার আসেন আমি একটা কথা লজিক দিয়ে, পাল্টা লজিক দিয়ে, চতুর্পাশে আপনার ভালো আম আছে, মাঝখানে খারাপ আম দিলেন, ওই ভালো আম কি খারাপ আমরে কি ভালো করতে পারবে? এই গণতন্ত্র তাই হওয়া উচিত, ঠিক না? এগুলো হচ্ছে সম্পর্ক ভাবতে হচ্ছে ভাই, সব গণতন্ত্র কিছু নাই। গণতন্ত্র মানে ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল। আপনারা ইউনাইটেড হবেন, একতাবদ্ধ হবেন, আপনারা একটা সমাজ গঠন করবেন, আপনারা একসাথে থাকবেন, দেখবেন কোনো ব্যক্তি, কোনো গ্রুপ, কোনো রাষ্ট্র আপনার ক্ষতি করতে পারবে না। আপনি যদি একা থাকেন ওরা ঝামেলা করবে হায়নার মতন, যা বিগত সরকার পর্যন্ত ঝামেলা পড়ছে। আপনি এবার মাইক খাবেন না মাইক দা মরবেন? হ্যাঁ, দুনিয়া কি আসছে আমরা কি সেদিন বেঁচে থাকার জন্য নাকি যুদ্ধ করার জন্য? আমরা কিছু জাতি, আমরা মুসলিম জাতি, যোদ্ধা জাতি, আমরা যুদ্ধ করবো কোন পথে? হকের পথে। আমরা মারতে মারতে শহীদ হবো, তবে আমরা মাথা নোয়াবো না। কিসের আমাদের এসব ভয়? এসব ভয় আমরা পাই না। কিসের আইন? আগে মানুষের জীবন, তারপর আইন। এই আইন কি আসমানে ওহি নাকি? এই আইন মানতে হবে আমাদের। এই আইন সে আইন আছে। এসব আইন কি যখন বানান আমাকে সিগনেচার দিছি, আমি এই আইন মানবো কেন? আপনার এইসব আইন, আপনার যেটা ন্যায় এটা আমার কাছে অন্যায়, আমার যেটা নিয়ম এটা আপনার কাছে অনিয়ম। এই যে ভেরি সিম্পল বলে দিলাম, আপনার আমি কেন মানবো এটা? আপনার কথা নাই বার্তা নাই, আপনি নিজের মতো আইন তৈরি করে দিবেন মানুষকে মানার জন্য। আপনি মানুষের কাছে যান, এই আইন তৈরি করার আগে আপনি আগে সব সমাজে সাম্য সাম্য সমাজ ব্যবস্থা করেন, যে সবাই সমান হচ্ছে, ধনী দরিদ্র বিরাম ঘটেছে। আপনি ধনীকে ধনী করতে আসছেন আর গরিবকে গরিব করতে আসছেন, ট্যাক্স বাড়াইতে আসছেন, ভ্যাট বাড়াইতে আসছেন। এভাবে কতদিন চলবে? সে ভুগিজুগি কতদিন চলবে? একটা দেশ নাকি স্বাধীন হলে নাকি অনেক কিছু সুন্দর সুন্দর হয়ে যায়, কত সুন্দর ডেভেলপ হয়ে যায়। এখন দেশ স্বাধীন হয়েছে, তা আমার কত দেশটা কয়বার স্বাধীন করতে হবে? 1857 সাল স্বাধীন করলো, তার আগে 1785 স্বাধীন হয়েছে, 1857 সালে, তারপর 1947 সালে, তারপর 71 সালে, তারপর শুনি 2008 সালে, এখন 2024 সাল, সামনে আরও স্বাধীন করতে হবে। কারণটা কি? আমরা তো ভুলবার একই কাজ করি, হিসাব মিলাতে পারি না আমরা। এখানে কি করতে হবে? এখানে আমাদের ঐক্য থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এখানে দুনিয়াদারি রূপ থাকা যাবে না। এটা স্বাভাবিক। আমি আবার বলতেছি, এদেশে কিন্তু উন্নয়ন সম্ভব না। এই উন্নয়ন ক্ষণস্থায়ী। কেন ক্ষণস্থায়ী? এটা বন্যার দেশ, এটা কিন্তু ভূমিকম্পের দেশ, এটা কিন্তু ঘূর্ণিঝড়ের দেশ। এটা মনে আপনি যতই রাজপ্রাসাদ বানান, এটা ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাবে। আপনার সারা জীবনে সঞ্চয় অর্থটা এই আপনি করতেছেন, মানে ভোগ বেশ্যা করতেছেন। একটা বাড়ি কিন্তু গত অনেক টাকা চলে যায়, ভেঙে পড়তে সময় কিন্তু লাগে। এত বি কেয়ারফুল। শিক্ষা দীক্ষায় একটু টাকা বিনিয়োগ করতে হবে, বাস্তবধর্মী শিক্ষায়। ওইসব অবাস্তব শিখে না। আমি স্কুলে পড়লাম না, কলেজে পড়লাম না, বাসায় পড়লাম। স্কুলের স্যার কি আপনাকে সন্তানকে ভালো করে পড়াবে? ওকে হাতে কাম কাজ নাই, ওদের চাকরি করে। কলেজে কি আপনাকে ভালো মতো খাওয়া দাওয়া দিবে? ওদের চাকরি করে। বিশ্ববিদ্যালয়ে মনে করছে আপনি এমনি 5 নম্বর দিয়ে দেয়, স্যার ম্যাডামের তেল মাখতে হয়। আপনি কি কোন অবস্থায় আছেন? আমি নিজে পড়ে আসছি মিয়া, 28 বছর, 32 বছর জীবনে, এই জন্য দেখে দেখে কথা বলতে পারি। আপনি যদি পড়ে আসি না দেখে দেখেন, এটা আপনার বিষয়, এসব আমার দরকার নাই। আমাদেরকে হোম স্কুল, অর্থাৎ আমি বাসায় লেখাপড়া করবো, খালি পরীক্ষা দিব, এটা বাস শেষ। আর মানুষের যোগ্যতা আপনি কেন বয়স আটকা রাখবেন? এই যে আমি যদি আপনাকে বলি ভাই আপনি ওয়াশরুমে 5 মিনিট সময় পাবেন সকালবেলা, আমি 10 জন মানুষ যদি বলি সেই 10 জন মানুষকে পেটকে ক্লিয়ার করতে হবে, অনেকে তো পায়ের সমস্যা থাকতে পারে। আর আপনি কী করলেন? সময় এটা হতে পারে না। একটা পরীক্ষা হতে হবে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা। কারণ কি? পরীক্ষা জীবনের প্রশ্ন, প্রতিটা কোশ্চেন সেই স্টুডেন্ট ভেবে চিনতে সে লেখা পরীক্ষা দিবে। কোনো কথা না বলা 3 ঘন্টা সময় দিয়ে দেয়, সে লিখতে সে টায়ার্ড হয়ে যায়। একটা মানুষকে পরীক্ষা এত সহজে হয়ে যায় যে এত দ্রুতভাবে সে করবে, মানে পাস করতে পারবে, এটা হইতে পারে না। এটা বৈষম্য একটা। এইসব ভুংচুম পরীক্ষা বাদ দেন, এগুলো কোনো মানেই নাই, সব ফালতু পরীক্ষা। খাতা ঠিক মতো দেখে না, উল্টা পাল্টা রেজাল্ট দিয়ে রাখে, আপনার নাম বানান ভুল করে দেয়, সব কিছু ভুল করে দেয়। উল্টা কোশ্চেন করা হচ্ছে টিচারকে। আমি এমন স্কুল বানাবো যে স্টুডেন্টের টিচারকে কোশ্চেন করবে, স্যার এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, তা আমার লেখাপড়া হবে। এই বুংচুনা রিডিং পড়ার জন্য বাচ্চারা চোখ সকালে ঘুম নষ্ট করে, হারামখেরা তার ঘন্টা বা ঘন্টা বসে বসে সময় নষ্ট করে। আরে বাবা 6 ঘন্টা তো বেটা বাসায় একটা কাম কাজ শিখে তো ঠিক কাম করা যাবে 5 বছরের ভিতরে। আপনারা কবে সচেতন নেবেন? আপনারা একটু সচেতন হন, আপনারা একটু আওয়াজ তোলেন। আপনারা বৈশা রয়েছে, আপনাকে দৌড়াইতে আছেন। আরে ভাই আপনাকে বোকা বানানো হচ্ছে, আমাকে বোকা বানাতে পারবেন না। আমি কিন্তু সব জায়গায় পাশ করে এসে আপনাকে একটা বিনামূল্যে প্রেসক্রিপশন দিচ্ছি। জীবন অনেক সুন্দর, অনেক বড় জীবন, মনে রাখবেন। ওই পথে পথে পাগল হওয়াচ্ছে, হাতে কাজ শিখে অনেক কিছু করা যায়। আপনার টাকাটা অপচয় যেন না হয় সেটা খেয়াল রাখবেন। লেখাপড়া নামবেন, বাতাবাজে না চাই অমুক প্রতিষ্ঠান চান্স পেতে হবে, এগুলো সম্পূর্ণ সঠিক বলবো না, বেঠিকও বলবো না, কিন্তু প্রেশার দেওয়া যাবে না। যার যেমন যোগ্যতা সে যাবে, যার যোগ্যতা নাই সে পারবে না, কথা সত্য। তো যেহেতু আমার উচ্চ লেভেলের লেখাপড়ার সংখ্যাটা খুবই কম, তা আমি কেন
এত কষ্ট করব, এখানে তো আমার চান্স হওয়ার সম্ভাবনা নাই, বলতে গেলে নাই। এটা আপনাকে বুঝতে হবে। এজন্য আমি বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ আপনি যা ভালো মনে তাই করেন, স্বাভাবিক। এখানে আমি আপনাকে লেকচার দিতে আসি নাই। আমি সমস্যা দেখছি এবার কথাটা বলতেছি। আমাদের সমাজে অনেক ছোট একটা দেশ, এখানে সমস্যা কিন্তু শেষ নাই। তো শেষ হবে, একটা শেষ হয়, এটা হচ্ছে মৃত্যুর মাধ্যমে। অর্থাৎ মৃত্যুর মাধ্যমে বাঙালির ভণ্ডামিটা আল্লাহর হস্তে ধ্বংস হয়। যদি মৃত্যু যদি না থাকতো, তো বাঙালি ভণ্ডামি কোনদিন শেষ হবে না। প্রতি বছর ঘুরে ফিরা আর নিত্য নতুন রূপে এই ভণ্ডামিটা হইতে 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 সর্বোচ্চ শিখর উপরে ওইটা আর উপরে লেভেল উঠবে। এটাই স্বাভাবিক। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।